রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে আমেরিকার খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার কিভ সফররত ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের সাথে বৈঠক শেষে সামাজিক মাধ্যমের এক বার্তায় জেলেনস্কি জানান, রোডম্যাপের পয়েন্টগুলো নিয়ে কিভ ওয়াশিংটন আলাপ চালিয়ে যাবে। তিনি বলেন, গঠনমূলক এবং ন্যায্য আলোচনায় সবসময় প্রস্তুত ইউক্রেন, তাই আগামীতে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছে জেলেনস্কির অফিস। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কাজা ক্যালাস বলেছেন, আগ্রাসী শক্তিকে চাপে রাখা উচিত, আগ্রাসনের শিকারকে নয়। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার ছায়া নৌবহরের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপ। অন্যদিকে ইউক্রেনের কুপিয়ানস্ক শহর দখলের দাবি করেছে ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে রাশিয়ার সাথে গোপনে আলোচনা চালাচ্ছে আমেরিকা বলে বুধবার খবর দিয়েছিল এক্সিওস। জানিয়েছিল 28 দফার একটি খসড়া শান্তি প্রস্তাব নিয়ে কথা হচ্ছে দুই শীর্ষ সামরিক শক্তির মাঝে, যেখানে ইউক্রেনের কিছু ভূমি ছাড় দেওয়া ছাড়াও দেশটির সামরিক বাহিনী ও সমরাস্ত্র কমিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। সেই খসড়া শান্তি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছে সিবিএস নিউজ। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভি জানালেন, পর্দার আড়ালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রশাসনের কর্মকর্তারা। যার অংশ হিসেবে কিয়েভ সফর করছেন ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল সহ একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার তাদের সাথে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, যেভাবে তার দেশের পাশে ট্রাম্প সহ গোটা আমেরিকা দাঁড়িয়েছে সেজন্য ভীষণ কৃতজ্ঞ তিনি। Best regards to President Trump, please, from me, our team, we are very thankful to him and to the United States, your nation, about protection. অন্যদিকে ড্রিসকল জানান, ইউক্রেনের মানুষ যেই দুঃস্বপ্নের ভিতর দিয়ে যাচ্ছে তাতে তিনি মর্মাহত, যে কারণে গত কয়েক দশকের মাঝে এই প্রথম শীর্ষ সামরিক একটি প্রতিনিধি দল কোনো দেশ সফর করছে, যাতে তাদের দুর্দশা লাঘবের পথ সুগম হয়। In your community and watching the horrors and tragedies that have unfolded, we, the United States Army, probably if I went back 20 or 30 years, have not sent our kind of top 4 people. পরে জেলেনস্কির অফিস থেকে একটি সামাজিক বার্তায় বলা হয়, রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে আমেরিকার খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন তিনি। জানানো হয়, রোডম্যাপের পয়েন্ট নিয়ে কিয়েভ ওয়াশিংটন আলাপ চালিয়ে যাবে। ভ্লাদিমির আরও বলেন, গঠনমূলক এবং ন্যায্য আলোচনায় সবসময় প্রস্তুত ইউক্রেন। এদিকে ওয়াশিংটনের শান্তি পরিকল্পনায় কিয়েভকে বড় ছাড় দেওয়ার প্রস্তাব রাখার বিষয়টি ভালো চোখে দেখছে না ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউ ফরেন পলিসি চিফ কাজা ক্যালাস বলেছেন, আগ্রাসী শক্তিকে চাপে রাখা উচিত, আগ্রাসনের শিকারকে নয়, তা না হলে ভবিষ্যতে আগ্রাসনের ঝুঁকি থেকেই যাবে। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়ার ছায়া নৌবহরের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপ, কারণ মস্কোকে অর্থনীতি ও সামরিকভাবে দুর্বল করাই তাদের লক্ষ্য, যাতে করে আগ্রাসন থামাতে বাধ্য হয় ক্রেমলিন। Насколько мне известно, бои идут. ওদিকে ইউক্রেনের কুপিয়ানস্ক শহর দখলের দাবি করছে ক্রেমলিন। সীমান্তবর্তী রুশ সেনাদের একটি ঘাঁটি পরিদর্শনে গেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই তথ্য দেন তার চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ সহ শীর্ষ জেনারেলরা। ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে যে কোনো পরিকল্পনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেনের সমর্থন থাকা জরুরি বলে আবারও স্পষ্ট জানিয়েছেন ইউরোপের নেতারা। আমেরিকা বিভিন্ন শর্ত সংবলিত একটি প্রস্তাবনা মেনে নিতে কিয়েভকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশের পর বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এমন দাবি জানানো হয়। ইইউর ফরেন পলিসি চিফ কায়া কালাস সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ানরা সবসময় দীর্ঘস্থায়ী ও ন্যায্য শান্তির পক্ষে। এই শান্তি অর্জনের যে কোনো উদ্যোগকে ইইউ জোট স্বাগত জানায় বলে উল্লেখ করেন তিনি। Of course, for any plan to work, it needs Ukrainians and Europeans on board. So this is very clear. এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারট মনে করেন, শান্তি স্থাপনে যে কোনো আলোচনা যুদ্ধবিরতির মধ্য দিয়েই শুরু করতে হবে। Discussions should start with a ceasefire
on the contact line that allow for negotiation on the question of territories, on the question of security guarantees. অন্যদিকে ওয়াশিংটনের এই প্রস্তাবনার বিষয়ে অন্ধকারে থাকার কথা জানান নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। I don't know what the involvement of Ukraine has been in this plan, but obviously for us it is important that whatever peace plan is on the table, that Ukraine is behind it. This is up to Ukraine. It's about Ukrainian territory. It's about Ukrainian sovereignty. জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াদেফুল বলেন, যে কোনো ধরনের আলোচনার ক্ষেত্রে দুই পক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনে সমান সুযোগ দিতে হবে, তবে শান্তি আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকে যুক্ত করতে হবে বলে স্পষ্ট করে বলেন তিনি। Und deswegen gilt natürlich auch für die Zukunft. ভবিষ্যতে যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তি বিষয়ক আলোচনায় অবশ্যই ইউক্রেনকে যুক্ত করতে হবে, পাশাপাশি ইউরোপকেও সেই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। এই বিষয়ে আমরা সবাই একই অবস্থানে আছি। আমি আবারও বলতে চাই, আলোচনার পথে যেতে যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে প্রথম শর্ত হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে চলমান আগ্রাসন থামাতে হবে। Wir lesen hier vollständig von einem Blatt. সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, ইউক্রেন বিষয়ে তার দেশের অবস্থান স্পষ্ট। ইউক্রেনকে সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করাই এই মুহূর্তে তাদের লক্ষ্য। Sweden only has 2 points in their plan. So it is support Ukraine and increase the pressure on Russia, and that is what we should focus on in order to be able to change the equation. অন্যদিকে দুর্নীতির মামলায় ইউক্রেনের বেশ কয়েকজন মন্ত্রীর নাম উঠে আসায় ইইউর ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়া বন্ধ করা উচিত বলে দাবি করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো। So if Brussels and the leadership here in Brussels was normal, then they have immediately should have stopped the payments to Ukraine, and they immediately should have demanded for a financial clearance. ইউরোপের নেতাদের এমন দৃঢ় অবস্থানের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সংঘাত নিরসনে যে কোনো আলোচনার জন্য আগে সংঘাত শুরুর কারণগুলোর প্রতিকার জরুরি। এই বিষয়ে আমি শুধু সেটাই বলতে পারি যা আমরা বহুবার পুনরাবৃত্তি করেছি। অ্যাঙ্করেজে যা বলা হয়েছে তার বাইরে নতুন করে কিছু যোগ করার নেই। সংঘাত যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণগুলো সমাধান করলেই সব ঠিক হয়ে যাবে। তিনি দাবি করেন, মস্কো বরাবরই শান্তি আলোচনা এবং স্থায়ী শান্তি চুক্তির ক্ষেত্রে ইতিবাচক। ওয়েস্ট ব্যাংক থেকে প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদ করায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, 2025 সালের প্রথম দিকে ওয়েস্ট ব্যাংকের 3টি শরণার্থী শিবির থেকে হাজারো প্যালেস্টিনিয়ানকে ইসরায়েলি বাহিনী উচ্ছেদ করেছে, যা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। সংস্থাটি ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরও সহিংস কার্যক্রম বন্ধ করতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। মানবাধিকার গোষ্ঠীটি জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেশন আয়রন ওয়াল চলাকালীন জেনিন ও তুলকারম এবং নূর শামস ক্যাম্পের প্রায় 32,000 বাসিন্দাকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে। এদের ফিরে আসতে বারণ করা হয়েছে এবং শত শত বাড়িঘর ধ্বংস করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক মিলেনা আনসারি এক সাক্ষাৎকারে বলেন, উচ্ছেদ হওয়ার 10 মাস পরও কোনো বাস্তুচ্যুত পরিবার তাদের বাড়িতে ফিরে আসতে পারেননি। Destroying the infrastructure in the camps, leading up to them not knowing where to go, how to seek shelter, and nowadays we're 10 months after their displacement, none of the family residents were able to go back to their homes. এদিকে বুধবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকে কোনো সশস্ত্র বাহিনীর কার্যক্রমে ঝুঁকি এড়াতেই বেসামরিক অবকাঠামো ধ্বংস করা তাদের জন্য অপরিহার্য ছিল, তবে কখন বাসিন্দারা ফিরতে পারবেন সে বিষয়ে তারা কিছু জানায়নি। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আরো বলা হয়েছে, সেনারা বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে, সম্পত্তি তছনছ করেছে এবং ড্রোনে লাগানো লাউড স্পিকারের মাধ্যমে পরিবারগুলোকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বাসিন্দারা আরো জানিয়েছেন, তারা যখন পালাচ্ছিলেন তখন বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙা হচ্ছিল। জেনিন শরণার্থী শিবির থেকে উচ্ছেদ হওয়া হিসাম আবু তাবিক জানান, উচ্ছেদের সময় তারা সঙ্গে করে কিছুই নিতে পারেননি। আমরা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম, সাথে কিছুই ছিল না, খাবার, পানি, ওষুধ কিছুই জোগাড় করতে পারছি না, খরচের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না, কোনো কিছুই আমাদের সাধ্যের মধ্যে নেই। আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি। হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক মহলের প্রতি ইসরায়েলি কর্মকর্তা ও কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র বিক্রয় ও বাণিজ্য সুবিধা স্থগিত এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতের ওয়ারেন্ট কার্যকর করার আহ্বান জানিয়েছে।
ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকরা। বৃহস্পতিবার লন্ডনের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে সংগঠনটির অসংখ্য সমর্থককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করার সময় বিক্ষোভকারীরা ঠিক কোন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হচ্ছেন তা স্পষ্ট করে জানিয়ে দেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা। চলতি বছরের জুলাইয়ে ব্রিটেন সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয়। ফলে ব্রিটেনের আইন অনুযায়ী এই সংগঠনের সদস্য হওয়া বা প্রকাশ্যে এটির প্রতি সমর্থন জানানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। সরকারের এই সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে অংশ নেয় 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আটক শতাধিক মানুষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়েছে। এদিন বিক্ষোভকারীরা মন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করে। গ্রেপ্তার হওয়ার সময়ও অনেক বিক্ষোভকারীকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানাতে দেখা যায়। পাশাপাশি কিয়ার স্টারমারের প্রতি সঠিক কাজ করার আহ্বানও জানান কোনো কোনো বিক্ষোভকারী। Keir Starmer to do the right thing. We want this Labour government to do the right thing. নিষিদ্ধ হওয়ার আগে প্যালেস্টাইন অ্যাকশন ব্রিটেনে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে রং ছিটিয়ে প্রবেশপথ আটকে বিক্ষোভ করে এবং তাদের সরঞ্জাম নষ্ট করে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানায়। গাজায় হত্যাযজ্ঞে ব্রিটেন সরকার ইসরায়েলকে নীরব সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ তোলে তারা। সুদানে লড়াই থেকে বাস্তুচ্যুত হওয়া শিশুরা ভুগছে নানা সমস্যায়। আলফাশিরে লড়াই থেকে পালিয়ে আসা এই শিশুরা আশ্রয় শিবিরে পৌঁছাচ্ছে শারীরিক ও মানসিক আঘাত নিয়ে, যাদের মধ্যে কেউ কেউ পরিবার হারিয়ে হয়ে পড়েছে একাকী। ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট জানান, আলফাশির থেকে যারা চলে এসেছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। Well, the numbers of unaccompanied children also continue to grow. As of now, there are over 200 that we've identified. And those numbers are growing by the day. সুদানের উত্তরাঞ্চলের আল-দাব্বার একটি শিবিরে আশ্রয় নিয়েছে সংঘর্ষ থেকে বেঁচে ফিরে আসা শিশু আনাস মোহাম্মদ। তার দাদি জাকিয়া আদম জানান, আলফাশিরে তাদের বাড়ির কাছে প্রবল বিস্ফোরণের কারণে আনাসের কিছুটা শ্রবণ শক্তি নষ্ট হওয়ায় সে আশেপাশের শব্দ শুনতে পাচ্ছে না। আনাসের ঘটনাটি অস্বাভাবিক নয়। শিবিরের এক ডাক্তার আলহিবর ইসাম আল দিন জানিয়েছেন, তিনি 5 বছরের কম বয়সী এমন বেশ কয়েকটি শিশুকে পরীক্ষা করেছেন যাদের আংশিক বা সম্পূর্ণ শ্রবণ শক্তি নষ্ট হয়েছে। তিনি বলেন, এদের মধ্যে কেউ কেউ যুদ্ধের আগে সম্পূর্ণ সুস্থ ছিল। প্রবল সংঘর্ষের প্রভাবই শ্রবণ শক্তি হারানোর মূল কারণ। অনেকেই জানিয়েছেন, কিছু শিশু আগে সামান্য শ্রবণ সমস্যায় ভুগছিল, পরে তারা পুরোপুরি শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। আবার যেসব শিশু একেবারে সুস্থ ছিল তাদের ক্ষেত্রেও পরিবারগুলো অভিযোগ করেছে যে শিশুদের শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। আলফাশির থেকে পালানোর পথে সহিংসতার দৃশ্য দেখার পর মানসিক ক্ষত বহন করছে শিশুরা। আল-দাব্বা শিবিরের মনোবিজ্ঞানী ফাতমা আল নূর বলেছেন, অনেক নাবালক বিছানায় প্রস্রাব, রাতের ভয়ঙ্কর স্বপ্ন ও একাকিত্ব বোধ করা, মিথ্যা বলা বা চুরি করার মতো আচরণগত জটিলতায় ভুগছে। গত 26 অক্টোবর আল-ফাশিরের পতন সুদান সেনাবাহিনীর সাথে 2.5 বছরের যুদ্ধে দারফুর অঞ্চলে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর নিয়ন্ত্রণকে আরো মজবুত করেছে। আরএসএফ এর আক্রমণের পর থেকে শহরটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। জাতিসংঘ অনুমোদিত একটি মিশন গত অক্টোবরে জানিয়েছে, আরএসএফ আল-ফাশির অবরোধে একাধিক মানবতা বিরোধী অপরাধ করেছে। সেই সাথে সুদান সেনাবাহিনীর বিরুদ্ধেও রয়েছে যুদ্ধাপরাধের অভিযোগ। সিরিয়ার কারুশিল্পীরা রিয়াদে সৌদি ইন্টারন্যাশনাল হ্যান্ডিক্রাফটস উইক বা বানানে তাদের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরছেন। বহু বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর বার্ষিক এই আয়োজনে সিরিয়ার অংশগ্রহণকে গালফ অঞ্চলে দেশটির সংস্কৃতির প্রতীকী প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সিরিয়া এই ইভেন্টে অংশগ্রহণকারী 24টি দেশের মধ্যে অন্যতম। সবচেয়ে ব্যস্ত প্যাভিলিয়নগুলোর একটিতে দর্শকরা হাতে সেলাই করা ব্যাগ, কাঠের কারুশিল্প এবং ধাতব কাজ মনোযোগ দিয়ে দেখছেন। দামাসিন ড্রিম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সদস্য র্যান্ড আলদেভাস জানান, এই প্রদর্শনী বিশ্বকে সিরিয়ার সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করবে। আমরা বানান প্রদর্শনীতে আছি এবং দীর্ঘকাল পর এই প্রথম আমরা সিরিয়ান প্রতিনিধি দল হিসেবে একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছি। এই অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি বিশ্বকে আমাদের সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য এবং সভ্যতা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই তারা এবারের আয়োজনের পরিধি বাড়িয়েছেন। অনেক সিরিয়ান অংশগ্রহণকারীর জন্য এই প্রদর্শনীটি আঞ্চলিক দর্শকদের কাছে তাদের কাজকে আবার তুলে ধরার এক দুর্লভ সুযোগ। মেলায় উপস্থিত থেকে নিজ দেশের প্রাপ্য সাফল্য অর্জন করার আশা ব্যক্ত করেছেন সিরিয়ান কারুশিল্পী মোহাম্মদ হাদরি। বহু বছর অনুপস্থিত থাকার পর সৌদি আরবে কারুশিল্প প্রদর্শনীতে এটি আমাদের প্রথম অংশগ্রহণ। এই ইভেন্টে অংশ নিতে পেরে আমরা খুবই ভালো অনুভব করছি। আশা করি আমরা আমাদের দেশের প্রাপ্য সাফল্য অর্জন করব। এক দশকের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর সৌদি সিরিয়ান সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হয়েছে। আয়োজকরা বলছেন, সৌদি ভিশন 2030 এর সঙ্গে সামঞ্জস্য রেখে বানান একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিকশিত হচ্ছে, যা কারুশিল্প খাতের অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরছে। ইউক্রেন রাশিয়া চলমান সংঘাত নিরসনে কিয়েভকে ওয়াশিংটনের খসড়া প্রস্তাবনা মেনে নিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস এমন ইঙ্গিত দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমন দাবি করেছে রয়টার্স। হোয়াইট হাউসের ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষ থেকে কিছু ভূখণ্ড ছেড়ে দেয়া ছাড়াও দেশটির সামরিক বাহিনীর আকার ছোট করার কথা বলা হয়েছে। এছাড়া ওই প্রস্তাবনা মেনে নিলে কিয়েভকে কিছু অস্ত্রের ব্যবহারও বন্ধ করতে হবে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে। এই বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে লিখেছেন, এই যুদ্ধ শেষ করতে 2 পক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিকল্প উপায় খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখবে ওয়াশিংটন। এদিকে রয়টার্সের এই খবর প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে সাধারণ ইউক্রেনিয়ানরা। আমি এসব শর্তকে গ্রহণযোগ্য মনে করি না। আর প্রেসিডেন্ট পর্যায়ে শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি হলেও তা জনগণ, সামরিক বাহিনী এবং যারা ইতোমধ্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এখনও করে চলেছেন তাদের কাছে গ্রহণযোগ্য হবে বলেও আমি মনে করি না। অনেক ইউক্রেনিয়ানই মনে করেন এই প্রস্তাব প্রেসিডেন্ট জেলেনস্কি কোনোভাবেই মেনে নেবেন না। আমি মনে করি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনোভাবেই এ ধরনের শর্তারোপে শান্তি চুক্তিতে সই করবেন না। প্রথমত, তিনি যথেষ্ট জনপ্রিয় এবং তিনি জানেন এই শর্তগুলো মেনে নিলে তা দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাকে শূন্যে নামিয়ে আনবে। দ্বিতীয়ত, সবকিছুর পরেও তিনি একজন দেশপ্রেমিক, এ ধরনের কাজ তিনি করবেন না। ইউক্রেনের স্বাধীনতার পর তাদের যে মূল ভূখণ্ড এবং মানচিত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, কেউ কেউ আবার সেটি ফিরিয়ে আনার দাবি জানান। অবশ্যই এই শর্তগুলো ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়। আমি চাই ইউক্রেন আবার 1991 সালের মানচিত্র ফিরে পাক। অবশ্যই আমাদের আগ্রাসী শক্তিকে দুর্বল করে চাপ বজায় রাখতে হবে, কারণ আমি নিশ্চিত এখন যদি তাদের কোনো ছাড় দেয়া হয় তারা পরে আবার ফিরে আসবে, যেমনটা চেচনিয়ার ক্ষেত্রে হয়েছিল। ওয়াশিংটনের পাশাপাশি কিয়েভের পক্ষ থেকেও রয়টার্সের এমন প্রতিবেদনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউএস মেক্সিকো সীমান্তের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। একসময় সেখানকার নোম্যান্স ল্যান্ডে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর ভিড় দেখা যেত, তবে এখন সেখানে খালি পড়ে আছে বিস্তীর্ণ এলাকা। স্যান ডিয়েগো থেকে তিওয়ানা পর্যন্ত ব্যস্ততম এই সীমান্ত পথ এখন অনেকটাই শান্ত। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বলছে, দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে আটকের ঘটনা প্রায় 90% কমে গেছে, যা 1970 সালের পর সর্বনিম্ন। তবে সীমান্তের ওপারে তিওয়ানার আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র কিছুটা আলাদা।
এখনো অনেকেই এই পথে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হয়ে এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে। এদের অনেকেই দালালের কাছে সর্বস্ব খুইয়েছে, পাশাপাশি নিজ দেশে ফিরতে না পারায় অনেকটা বাধ্য হয়ে এখানে অবস্থান করছে। আমার আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের অনেকেই দেশে বা নিজ শহরে ফিরে যেতে পারে না, বিশেষ করে অনেক মেক্সিকান। ভেনেজুয়েলানরা বলছে দেশে ফিরলে তাদের শাস্তি দেওয়া হবে। কিউবানরাও একই কথা বলে। তাই ভেনেজুয়েলা আর কিউবা থেকে যারা এসেছে তারা এখন মেক্সিকোতেই কাগজপত্র ঠিক করছে। ইতোমধ্যে অনেকে ছোটখাটো ব্যবসাও শুরু করে দিয়েছে এবং অপেক্ষা করছে সামনে কি হয় তা দেখার। অ্যাম্বাসেডার্স অফ জিসাস নামের পাহাড়চূড়ার এই কমপ্লেক্সে একসময় 1200 মানুষ থাকতো, এখন থাকে 450 থেকে 500 জন। কেউ ভেনেজুয়েলার, আবার কেউ কিউবার। কারো দেশে ফেরার পথ নেই। গার্সিয়া পরিচালিত ইউভেন্তুদ 2000 আশ্রয় কেন্দ্র প্রায় খালি। আগে আমরা গড়ে 200 জনকে আশ্রয় দিতাম, কখনো কখনো আরো বেশি। পরিস্থিতি আর সীমান্তে ভিড়ের উপর নির্ভর করত, কিন্তু এখন প্রায় ফাঁকা। আজ আমরা মাত্র 20 জনকে সেবা দিচ্ছি, তাই এটাকে ফাঁকাই বলা যায়। অন্য দেশ থেকে আসা মানুষের সংখ্যাও খুব কম, মোট 2, 3 বা 4টি পরিবার। এছাড়া এখানকারই 3-4টি পরিবার আছে যারা বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে। ড্রোন ফুটেজে দেখা যায় যে তিওয়ানা প্লাজাটিতে একসময় 3500 মানুষ থাকতো, সেই এল চ্যাপারাল এলাকাও আজ প্রায় জনশূন্য। মধ্যপ্রাচ্য, আফ্রিকা আর পূর্ব ইউরোপ থেকে আগত মুসলিম অভিবাসীদের জন্য পরিচিত আসাবিল আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের সংখ্যাও অর্ধেকে নেমেছে। এখানে আশ্রয় নিয়েছেন ঘানার তরুণ অভিবাসী আবু বকর আদম ইশাক। এখানকার একমাত্র মসজিদের ইমাম তিনি, যিনি নিজেও একসময় আমেরিকা প্রবেশের পরিকল্পনা করেছিলেন। I would say it was first of a disappointment because you knew where you were targeting and you've had your own plans, but then with his coming you knew that everything has shattered and you don't have anything to do. দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের পথ কার্যত বন্ধ করে দেন, আর দেশ জুড়ে ডিটেনশন রেট তৈরি করেছে আতঙ্কের পরিবেশ। মেক্সিকো ও পানামার কঠোর নীতিও অভিবাসন প্রত্যাশীদের এই প্রবাহ কমিয়ে দিয়েছে। ফলে সীমান্ত জুড়ে সংকট কমলেও আটকে গেছে হাজারো মানুষ। তাদের অনেকেই ট্রাম্পের মেয়াদ শেষের অপেক্ষায় প্রহর গুনছে। সীমান্তের দুই পাশে তাই দৃশ্যটা আজ বদলে গেছে। সংকট কিছুটা কমলেও নতুন করে জমেছে অনিশ্চয়তার মেঘ। আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় ঘোষণা করেন সাবেক বিচারপতি ABM খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল করে বিএনপি, জামায়াত সহ একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে 14th সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত জানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পূর্বের রায়টি ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। আপিল বিভাগের রায়ে স্বস্তি প্রকাশ করেছে বিএনপি, জামায়াত সহ সব পক্ষ। অ্যাটর্নি জেনারেল বলছেন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এই রায়। 1996 সালে সংবিধানের 13th সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে তৎকালীন বিএনপি সরকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।